ওপেন সোর্স স্যাটেলাইট ইমেজে ইরানের উপকূল ঘেঁষা জলভাগে পানিতে অবতরণে সক্ষম একটি বিশেষ ধরনের বিমানের উপস্থিতি দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠেছে, এটা কি কেবল একটি পুরনো ধরনের এমফিবিয়াস এয়ারক্রাফট, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? কারণ বিষয়টা শুধু বিমান নিয়ে নয়, বিষয়টা হলো কে পাঠালো, কেন পাঠালো, আর এর ভেতরে কি থাকতে পারে। আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। এখন পর্যন্ত যে তথ্য ঘুরছে তার বেশিরভাগই এসেছে স্যাটেলাইট ইমেজ, অনলাইন বিশ্লেষণ এবং আন্তর্জাতিক রিপোর্ট থেকে। কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এখনও বলেনি যে এটি কোন মডেলের বিমান, কার মালিকানাধীন বা কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিল। সাধারণ যাত্রী বিমান বা প্রচলিত কার্গো প্লেনের মতো এদের রানওয়ের দরকার হয় না। আর এই একটি বৈশিষ্ট্যই পুরো আলোচনাকে অন্য স্তরে নিয়ে গেছে। সিপ্লেন বা এমফিবিয়াস বিমান নতুন কিছু নয়, এগুলো বহু দশক ধরেই আছে। বিশেষ করে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে অনেক দেশ এগুলো ব্যবহার করত উদ্ধার অভিযান, দূরবর্তী এলাকায় সরবরাহ, উপকূলীয় নজরদারি এবং কিছু ক্ষেত্রে সামরিক লজিস্টিক সহায়তা। পরে জেট প্রযুক্তি, বড় রানওয়ে নেটওয়ার্ক এবং আধুনিক কার্গো বিমানের বিস্তারে এদের ব্যবহার কমে যায়। তাই অনেকের কাছে এই প্রযুক্তি পুরনো বলেই মনে হয়। বরং আজকের যুগে যখন স্থায়ী বিমানঘাঁটি সহজে স্যাটেলাইটে ধরা পড়ে, রানওয়ে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নজরদারি আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, তখন পানিতে নামতে পারা বিমান আবার নতুন করে গুরুত্ব পেতে পারে। কারণ একটি বিকল্প অবতরণ সক্ষমতা দেয়। আর যুদ্ধ বা নিষেধাজ্ঞার পরিবেশে বিকল্প মানেই কৌশলগত সুবিধা। আপনার কি মনে হয় এ কারণে হঠাৎ এই প্ল্যাটফর্ম নিয়ে এত প্রশ্ন উঠছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি এসেছে তা হলো রাশিয়ার বেরিফ B-200 ধরনের প্ল্যাটফর্ম। কারণ এই শ্রেণীর বিমান পানি থেকে ওঠানামা করতে পারে, দ্রুত মোতায়েনযোগ্য এবং প্রয়োজনে মালামালও বহন করতে সক্ষম। তবে এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি, কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া নির্দিষ্ট মডেল চূড়ান্তভাবে বলে দেওয়া ঠিক হবে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, অনেক অনলাইন আলোচনায় উত্তর কোরিয়ার নাম আসছে, কিন্তু উত্তর কোরিয়ার বাইরে ঠিক কোন আধুনিক এমফিবিয়াস প্ল্যাটফর্ম আছে সে বিষয়ে নির্ভরযোগ্য উন্মুক্ত তথ্য খুব সীমিত। ফলে উত্তর কোরিয়া থেকে এসেছে এই দাবি এখনও অনুমান ভিত্তিক। রাশিয়ার ক্ষেত্রে সম্ভাবনা তুলনামূলক বেশি আলোচিত হচ্ছে, কারণ মস্কোর কাছে এই ধরনের কার্যকর প্ল্যাটফর্ম থাকার তথ্য উন্মুক্ত সূত্রে বেশি পাওয়া যায়। কিন্তু তবুও দৃশ্যমান উপস্থিতি আর প্রমাণিত উৎস এক জিনিস নয়। এই ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে। এটাকে দেখতে হবে ইরানের বর্তমান কৌশলগত অবস্থানের মধ্যে। ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার চাপে আছে। প্রচলিত সামরিক ক্রয়, বিমান যন্ত্রাংশ, উন্নত প্রযুক্তি, আর্থিক লেনদেন সবকিছুতেই তাদের বাধা রয়েছে। এই কারণে তেহরান অনেক সময় অপ্রচলিত বা বিকল্প সরবরাহ ও চলাচল ব্যবস্থার দিকে ঝুঁকে। গত কয়েক বছরে একটি বিষয় খুব পরিষ্কার হয়েছে, পশ্চিমা চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় নিয়ে সন্দেহ ও আলোচনা দুটোই বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিকল্প অস্ত্র ও সরবরাহ নেটওয়ার্ক খুঁজছে। ইরান ড্রোন, মিসাইল প্রযুক্তি এবং নিষেধাজ্ঞা অভিযোজন সক্ষমতার জন্য আলোচিত। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন কিন্তু সামরিকভাবে অস্বাভাবিক ধরনের সহযোগিতায় আগ্রহী রাষ্ট্র। এখন যদি এই তিন দেশের মধ্যে কোনো ধরনের প্রযুক্তি বা প্ল্যাটফর্ম বিনিময় হয়ে থাকে, তাহলে সেটার মানে হবে নিষেধাজ্ঞা যুগে যুগে নতুন সমান্তরাল লজিস্টিক নেটওয়ার্ক তৈরি করছে। তবে এখানে আরও বলতে হবে, এখনও এই নির্দিষ্ট বিমানকে ঘিরে কোনো সরকারি প্রমাণ প্রকাশ হয়নি। ইরান রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের যোগাযোগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যবেক্ষণ চলছে। ফলে অস্বাভাবিক কোনো প্ল্যাটফর্ম দেখা গেলেই এই ত্রিভুজ সামনে চলে আসছে। এখন সরাসরি সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের বিমানের কয়েকটি বড় সুবিধা আছে। প্রথমত, এটি বিকল্প ল্যান্ডিং জোন ব্যবহার করতে পারে। উপসাগরীয় উপকূল, অভ্যন্তরীণ হ্রদ, উপকূলীয় জলভাগ, দূরবর্তী এলাকার সবকিছুই সম্ভাব্য অপারেশন স্পেস হয়ে যায়। দ্বিতীয়ত, স্থায়ী বিমানঘাঁটি ধ্বংস হলেও কিছু কার্যক্রম সচল রাখা সম্ভব হতে পারে। আধুনিক যুদ্ধে রানওয়ে খুবই স্পর্শকাতর লক্ষ্য, সেক্ষেত্রে সি প্লেন একটি বিতরণকৃত লজিস্টিক ধারণার অংশ হতে পারে। তৃতীয়ত, এগুলো উদ্ধার, সামুদ্রিক নজরদারি, সীমিত পরিবহন, বিশেষ মিশন সাপোর্ট সবকিছুতে ব্যবহারযোগ্য। চতুর্থত, যদি বিমানটি সত্যি কার্গো সক্ষম হয়, তাহলে ছোট আকারের হলেও সংবেদনশীল সরঞ্জাম পরিবহনে কাজে লাগতে পারে। কিন্তু এখানে অতিরঞ্জনও করা উচিত নয়। এই ধরনের বিমান কোনো যুদ্ধের মোড় একা ঘুরিয়ে দেবে এমন নয়। এগুলো বড় বোমারু নয়, স্টেলথ জেট নয়, কিংবা পূর্ণ বিকল্প এয়ারলিফটও নয়। তবে নির্দিষ্ট শূন্যস্থান পূরণে এগুলো কার্যকর হতে পারে। আর সামরিক পরিকল্পনায় অনেক সময় ছোট সক্ষমতায় বড় পার্থক্য তৈরি করে। এই খবর সামনে আসার পর ইসরায়েলি মিডিয়া ও নিরাপত্তা পর্যবেক্ষকদের উদ্বেগের পেছনে কারণ আছে। ইসরায়েলের দীর্ঘদিনের আশঙ্কা হলো, ইরান সরাসরি বা পরোক্ষভাবে অস্ত্র, সেন্সর, মিসাইল উপাদান বা উন্নত প্রযুক্তি আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর কাছে পৌঁছে দিতে নতুন নতুন পথ ব্যবহার করতে পারে। এখন যদি কোনো প্ল্যাটফর্ম প্রচলিত বিমানঘাটির বাইরে গিয়ে পানিতে নামতে পারে, তাহলে সেটা নজরদারির নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে যদি একটি উপকূল
উপকূলীয় অঞ্চল, দ্বীপ বা ছোট ঘাটির সঙ্গে যুক্ত হয়। তবে বাস্তবতা হলো স্যাটেলাইট, সামুদ্রিক নজরদারি, রাডার, সিগন্যাল ইন্টেলিজেন্স এসবের যুগে এমন বিমান পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে এমনটা ভাবাও ঠিক নয়। অর্থাৎ এটি অদৃশ্য নয়, কিন্তু কম প্রত্যাশিত। আর সামরিক ভাষায় কম প্রত্যাশিত চলাচল মানেই বেশি বিশ্লেষণ। এই প্রশ্নটাই এখন সবচেয়ে সেন্সিটিভ, কারণ যদি বিমানটি সত্যি বাইরের কোনো মিত্র দেশ থেকে আসে এবং যদি এটি কার্গো সক্ষম হয়, তাহলে ছোট আকারের উচ্চমূল্যের পণ্য যেমন ইলেকট্রনিক মডিউল, এভিওনিক্স, গাইডেন্স কম্পোনেন্ট, সেন্সর বা সুনির্দিষ্ট প্রযুক্তিগত অংশ পরিবহন তাত্ত্বিকভাবে সম্ভব। তবে সম্ভব আর হয়েছে এক জিনিস নয়। এই মুহূর্তে এমন কোনো উন্মুক্ত যাচাইকৃত প্রমাণ নেই যা বলে দেয় ওই বিমানের ভেতরে সামরিক সরঞ্জাম ছিল, ফলে দায়িত্বশীল বিশ্লেষণ হবে। সম্ভাবনা আছে, কিন্তু প্রমাণ এখনো আসেনি। আর ঠিক এই জায়গায় মিডিয়ার কাজ হলো উত্তেজনা বাড়ানো নয়, বরং তথ্যের ফাঁকগুলো স্পষ্ট করা। একটি জিনিস লক্ষ্য করার মতো, আলোচনা চলছে কিন্তু সরকারি অবস্থান আসছে না। এই ঘটনার সত্যতা এবং গুরুত্ব বোঝার জন্য এখন কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। একই ধরনের বিমান আবার দেখা যায় কিনা, এটি কোনো নির্দিষ্ট উপকূলীয় ঘাটির সঙ্গে যুক্ত কিনা, বিমান নিবন্ধন, ফ্লাইট সিগন্যাল বা সাপোর্ট ভেহিকেল সম্পর্কে নতুন তথ্য আসে কিনা, রাশিয়া, ইরান বা উত্তর কোরিয়ার মতো একই সময়ে অস্বাভাবিক লজিস্টিক গতিবিধি ধরা পড়ে কিনা, ইসরায়েল বা পশ্চিমা গোয়েন্দা মহল আনুষ্ঠানিকভাবে কোনো সতর্কতা জারি করে কিনা। যদি এটি একবারের বিচ্ছিন্ন ঘটনা নয়, তাহলে আলোচনাটা সীমিত থাকবে। কিন্তু যদি এমন প্ল্যাটফর্ম বারবার দেখা যায়, তাহলে সেটি হবে বড় সিগন্যাল, কারণ তখন বোঝা যাবে এটা কেবল ছবি নয়, একটা নতুন অপারেশনাল প্যাটার্ন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে দায়িত্বশীল উপসংহার হলো ইরানের জলভাগে দেখা যাওয়া পানিতে অবতরণের সক্ষম এই বিমানটি গুরুত্বহীন নয়, কিন্তু এর প্রকৃত ভূমিকা এখনও নিশ্চিত নয়। এটা হতে পারে উদ্ধার বা বিশেষ পরিবহনের প্ল্যাটফর্ম, এটা হতে পারে কৌশলগত পরীক্ষামূলক ব্যবহার, আর এটি বৃহত্তর সামরিক লজিস্টিক সহযোগিতার অংশ হতে পারে। কিন্তু নিশ্চিত তা হলো এই ঘটনাটি দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রতিযোগিতা এখন শুধু মিসাইল, ড্রোন বা ফাইটার জেটের মধ্যে সীমাবদ্ধ নেই। বিকল্প প্ল্যাটফর্ম, অপ্রচলিত রুট আর দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এখন বড় আলোচনার বিষয়। পরবর্তী কয়েকদিন যদি আরও ছবি, ফ্লাইট ডেটা বা সরকারি প্রতিক্রিয়া সামনে আসে, তাহলে এই পুরো ঘটনার গুরুত্ব আরও স্পষ্ট হবে। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই পুরনো প্রযুক্তির প্রত্যাবর্তন, নাকি নিষেধাজ্ঞা এড়ানোর নতুন সামরিক লজিস্টিক মডেল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।